তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। শাসক ও শোষক শ্রেণীর জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেন সংবাদকর্মীরা। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে হাসনাত আবদুল্লার সাথে দ্বিমত জানিয়েছেন সার্জিস আলম। আজ ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হাসনাত যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে ভবিষ্যতে কোনো অংশীজনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় আস্থার সংকট তৈরি হতে পারে। সেনানিবাসের বৈঠক নিয়ে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসকে শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি। সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্রা নিউজকে সেনা সদর বলেছে, হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। হাসনাত এবং সার্জিসের বক্তব্য নিয়ে দলের মধ্যে মানে এনসিপির মধ্যে একরকমের অসন্তোষ তৈরি হয়েছে। আমরা দেখেছি ফেসবুকে দেয়া হাসনাত, বিশেষ করে সার্জিস আলম সবশেষ যিনি স্ট্যাটাস দিয়েছেন, তার বক্তব্যের বা স্ট্যাটাসের নিচে দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারাই অনেক মন্তব্য করেছেন যেগুলো বিরোধপূর্ণ বলা যেতে পারে। সব কিছু মিলিয়ে এনসিপির মধ্যে এ নিয়ে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। এটি আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়। আরও একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, আজ বিএনপি, এনসিপি এবং সিপিবি জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব নিয়ে তাদের মতামত দিয়েছে। এই দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাদ। ববি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানে আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। শুরুতেই সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে এনসিপির দুই শীর্ষ নেতা হাসনাত এবং সার্জিসের যেই মতবিরোধ, সেটি নিয়ে একটি প্রতিবেদন দেখে আলোচনাটি শুরু করব। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ যেন অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমের রিলসের মতো। স্বল্প দৈর্ঘ্যের ভিডিও, প্রতি মুহূর্ত ঠাসা উত্তেজনায়। রাজনীতি, কূটনীতি কিংবা অভ্যন্তরীণ শৃঙ্খলা, সবখানে প্রতিনিয়ত ঘুরছে রিলসের চাকা। একটা ইস্যু শেষ হতে না হতেই অন্য ইস্যু হাজির। তবে সেনাবাহিনীর সঙ্গে 11ই মার্চ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের বৈঠক ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন অন্য সবকিছুকেই ছাড়িয়ে। কারণ এর আগে কখনোই কেউ সেনাবাহিনীর সঙ্গে প্রকাশ্যে এমন রাজনৈতিক বিতণ্ডায় জড়ায়নি। বিষয়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কামব্যাক কেমন এবং কিভাবে হবে। ফেসবুক স্ট্যাটাসে হাসনাতের বক্তব্যের সারমর্ম হল, সেনাবাহিনী আওয়ামী লীগের পুনর্বাসনে চাপ প্রয়োগ করছে, অন্য রাজনৈতিক দলগুলো আসন ভাগাভাগি সরতে রাজি হয়েছে, যা কোনোভাবেই নিতে পারেনি হাসনাত। সামাজিক মাধ্যমে তোলপাড়, ব্যাপক আলোচনা সমালোচনা, এমনকি রাস্তায়ও নামে ছাত্র জনতা। এই ঘটনায় কিছুটা রসদ যোগায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এক ইন্টারভিউ, যেখানে আসিফ বলেন, সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে মেনে নেন। ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে, এই জন্য বিএনপি, আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন। হাসনাত আবদুল্লাহর এই স্ট্যাটাসের কড়া সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, হাসনাতের এমন বক্তব্য শিষ্টাচার বহির্ভূত, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করা ঠিক হয়নি। সেই জায়গাটায় কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিদ্যমান পরিস্থিতিতে সেনাবাহিনীও প্রতিক্রিয়া দেয়। সুইডেন ভিত্তিক নেত্র নিউজকে দেয়া এক বার্তায় সেনা সদর জানায়, অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হাসনাতের স্ট্যাটাস। রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলেও মন্তব্য করে সেনা সদর। এই নিয়েই নিজের অবস্থান পরিষ্কার করেছেন এনসিপি নেতা সার্জিস আলম, যার স্ট্যাটাস অনেকটা আগুনে ঘি ঢালার মতো। যে কোনো সংকটে গুলির সামনে হাসনাতকে আগলে রাখার কথা জানালেও সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আলোচনা, শব্দচয়ন এবং বডি ল্যাঙ্গুয়েজের বিষয়ে দ্বিমত পোষণ করেন।
লম্বা স্ট্যাটাসে সার্জিস আলম বলার চেষ্টা করেছেন, সেনাপ্রধানের বক্তব্য ছিল অভিজ্ঞ শিক্ষকের মতো। আওয়ামী লীগের প্রত্যাবাসন নিয়ে আলোচনা তার কাছে চাপ মনে হয়নি। উল্টো হাসনাতের এমন প্রতিক্রিয়া এনসিপিকে আস্থার সংকটে ফেলে দেবে বলেও মন্তব্য করেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বহি আপনাকে দিয়ে শুরু করি। আপনি রাজনীতি করেন, পাশাপাশি শিক্ষকতাও করেন, বহু বছর ধরে দেশের রাজনৈতিক উত্থান পতন পর্যবেক্ষণ করেছেন। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান এবং 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখন যা দেখছি, সবশেষ সংযোজন হলো সেনাপ্রধানের সাথে 2 ছাত্রনেতা বা এনসিপির 2 নেতা বা অভ্যুত্থানের নেতৃত্বদানকারী 2 গুরুত্বপূর্ণ নেতার বৈঠক নিয়ে যে কথাগুলো আসছে নানানভাবে, আমি সেগুলোতে পরে আসবো। তার আগে বলি, দলের ভেতরে যেহেতু মতবিরোধ, দুজনের মধ্যে আমরা দেখলাম মতবিরোধ, দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। এটি কি রাজনীতির অপরিপক্কতা, নাকি তারুণ্যের উচ্ছ্বাস, নাকি অভ্যুত্থানের প্রভাব? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই। আপনি, ডক্টর স্নিগ্ধা এবং সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, এনসিপি জাতীয় নাগরিক পার্টি নতুন একটা দল ফর্ম করেছে এবং এটা তরুণদের দল। সো তরুণদের দল মানে আপনি যে কথাগুলো বললেন, কিছু দূর তারুণ্য, কিছু দূর অভিজ্ঞতার অভাব, এই জিনিসগুলো থাকবে। একই সাথে অনেক ওই যে তারুণ্যের যে এনার্জি, এটাও আছে। তবে ভুল ত্রুটি যখন বড় দাগে বড় জায়গায় হয়, তখন এই ভুলগুলো আসলে আপনার ওই যে পাশ কাটিয়ে চলার আসলে অবকাশ থাকে না। তো গত কয়েকদিন যে ঘটনাগুলো ঘটেছে, দেখেন, কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে রাখা, যে একটা সরকার সঠিকভাবে যদি আমরা সেই সরকার পরিচালনা দেখতে চাই, তখন বড় বড় এবং গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলোকে র্যান্ডম আক্রমণ বা তাদের সম্বন্ধে মানে সর্ট অফ যে কোনো ধরনের মন্তব্য খুব চিন্তাভাবনা না করে করাটা উচিত না। যেই খবর সোফার বেরিয়েছে, এবং সেনাবাহিনী খুব গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন যে কোনো সরকারের, বাংলাদেশ সরকার এজ ওয়েল, স্পেশালি অ্যাট আ টাইম যে ওই যে আপনি বললেন যে জুলাইয়ের গণ আন্দোলনের পর যেটা হয়েছে, যে বড় বড় অনেক ইনস্টিটিউশনের প্রতি আস্থা দেশ বা জনগণ হারিয়েছে বা কমে গেছে। আমরা জুডিশিয়ারির প্রতি আস্থা কিছু দূর কমে গেছে, আস্তে আস্তে সেটা এখন উঠছে আবার, কিন্তু কিছু দূর কমে গেছিল। পুলিশ প্রশাসনের প্রতি আস্থা একদমই শূন্য কোটায় চলে গেছিল, এবং এখনও যে সেটা বড়োভাবে উঠে এসেছে তা না। এবং এরকম অনেক বড় বড় ইনস্টিটিউশনের উপর আস্থা চলে গেছিলো। সো সেই জায়গা থেকে একটা ইনস্টিটিউশন যেটা কিছু দূর আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছিল, এবং তাদের আমাদের সহযোগিতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল জুলাই আন্দোলনের বাস্তবায়ন, মানে এটা বিজয় লাভ করবার জন্য। সো সেই জায়গা থেকে আমরা যদি তাকাই, তখন ওই ইনস্টিটিউশনটাকে স্পেশাল মর্যাদা দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখানে সব ইনস্টিটিউশনকেই স্পেশাল মর্যাদা দেওয়া গুরুত্বপূর্ণ, বাট এই মুহূর্তে এই সময় ওই ইনস্টিটিউশনের গুরুত্বটা তাহলে আরেকটু বেশি বেড়ে যায়। তো তখন এভাবে র্যান্ডম কথাবার্তা বলা, যেটা তাদের নিজেদের ভিতরেও একটা ঐক্য আমরা দেখতে পাচ্ছি না, যে তারা সবাই অ্যাগ্রিড যে এইভাবেই কথা হয়েছিল বা এই কথাই হয়েছিল। এবং একই সাথে, যদি আমি বেশি পার্সোনাল কমেন্টে যেতে চাই না, বাট যে কোনো ব্যক্তির, সেটা চিফ জাস্টিস হোক, প্রধান উপদেষ্টা হোক, আর্মি চিফ হোক, আমি হই, আপনি হন, যে কোনো ব্যক্তির নিজের ওপিনিয়নের জায়গা তো আছে ভাই। আমি আমার কথা বলতেই পারি। আমার ওপিনিয়ন ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। আমি সেই হিসেবে সরকারের কাছে গেছি, অ্যাজ ইন কোর্টের শরণাপন্ন হয়েছি, মামলা দায়ের করেছি। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আইন লঙ্ঘন করে বা আইনের বাইরে যে কোনো কিছু করা উচিত না। সেহেতু কোর্ট ঘেরাও করার কোনো ধরনের প্রক্রিয়াতে আমার দল বা আমরা যাইনি, এনডিএম যায়নি। আজকেও আমরা ওই সঠিকভাবেই আমরা আবেদন করে যাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। এবং বড় দাগে যদি যারা সরকারের দায়িত্বে আছেন, তারা যদি মনে করেন যে না, তারা এইভাবে করতে চান, অন্যভাবে করতে চান, আমরা আইন বহির্ভূতভাবে তাদের উপরে কোনো চাপ প্রয়োগ করতে পারি না। খুব বেশি হলে আমরা যেটা করতে চাই, হয়তো আমরা রাস্তায় কিছু মিছিল করতে পারি, কিছু গণসংযোগ করতে পারি, এর বাইরে আমরা কিছু করব না। কিন্তু এটার জন্য আবার এটা হচ্ছে না বলে মাননীয় প্রধান উপদেষ্টার সে কি চিন্তা করেন বা তার কি বিশ্বাস, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলব, যেখানে প্রশ্ন তুলবার মতো জায়গা নেই। এইটা খুবই অপরিপক্ক কাজ, এবং এটা খুবই আমি বলবো ইররেসপন্সিবল কাজ, স্পেশালি দেশ এখন যে জায়গাটায় আছে। সো ওইভাবে যদি আমি বলি যে তাহলে এই যে যারা এনসিপির দায়িত্বে যারা আছেন, এগেন নতুন একটা দল গঠন হয়েছে কিন্তু, এবং একটা নতুন দল গঠন হয়েছে, তরুণরা গঠন করেছে, তাদের অনেক ভুল ত্রুটি হবে। প্রবলেমটা যেটা হয়েছে যে তাদেরকে এমনভাবে লাইমলাইটে আনা হয়েছে,
যে তাদের প্রত্যেকটা ভুল ত্রুটির এখন জনগণের উপরে, দেশের উপরে, জাতির উপরে বড় একটা প্রভাব ফেলতে পারে। তাদেরকে এই জায়গাটায় আনবার জন্য এগেন বড় অবদান তারা জুলাইতে রেখেছে। অটোমেটিক তারা এমনিও আসতেন, আপনার গণমাধ্যম বা আমরা সবাই এমনিও তাদের দিকে তাকাতাম। হাসনাতের কথা বলেন, সার্জিসের কথা বলেন, পার্সোনালিও তাদের প্রতি আমার অনেক স্নেহ আছে। আবার তারা যে অবদানগুলো রেখেছেন গত জুলাই আগস্ট মাসে স্পেশালি গত বছরে, তার জন্য অনেকভাবে বলবো শ্রদ্ধা বা এই জিনিসগুলো তাদের জন্য আছে। বাট হ্যাভিং সেড দ্যাট, তারা এখনো আপনি যদি বলেন যে এক্সপিরিয়েন্সড রাজনীতিবিদ বা ম্যাচিওর্ড সিটিজেন্স, আমি রাজনীতির কথা বাদই দিলাম, ম্যাচিওর্ড সিটিজেন্স, যে কোন জায়গায় কোনটা বলা উচিত, কোনটা চিন্তা করা উচিত এবং কোনটা কোন পরিধিতে আগে বড়ভাবে আলোচনা করা উচিত পাবলিক স্টেটমেন্ট করবার আগে, এই চিন্তাগুলো বা এই ধারণাগুলো এখনও তাদের কাছে স্পষ্ট হয়নি। তাদের অনেকের কাছে হয়তো আমার কাছে মনে হচ্ছে সার্জিস রাদার যে কমেন্টটা করেছে, হয়তো তার দলের ভিতরে এখানে হয়তো কিছু সেটা বিভেদ সৃষ্টি হয়েছে, কারণ দলের একটা স্টেটমেন্ট আসার পর কাউন্টার স্টেটমেন্ট দলের সাথে কথা না বলে। বাট সিটিজেন হিসাবে সার্জিসের স্টেটমেন্ট হয়তো আর একটু ম্যাচিওর হয়েছে, সিটিজেন হিসাবে আমি এটাই বলছি। বাট এই পুরো জিনিসটাই হয়তো এভাবে পাবলিক স্টেটমেন্ট হওয়া উচিত ছিল না। এটাতে দেশ জাতি কারোরই কোনো লাভ হয়নি। এখানে আমার একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে যেই নতুন রাজনৈতিক দল এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং তাদের প্রতি মানুষের যে প্রত্যাশা, তারাও অনেক স্বপ্ন লোকজনকে দেখিয়েছেন বা এখনও দেখাচ্ছেন, সেখানে এই অপরিপক্কতা বা দায়িত্ব জ্ঞান হীনতা কারণে জনগণের আস্থা তাদের উপর কতটা থাকবে? দেখেন, আমরা যখনই ভুল ত্রুটি করি তখনই আস্থার জায়গায় কিছু দূর ভাঙে। তরুণদের এই দল, এটার ভুল ত্রুটি অনেক হবে, আস্থার জায়গা অনেক ভাঙবে, ভবিষ্যতে যে আস্থার জায়গা অনেক গড়তেও হয়তো সক্ষম হবে। এখানে একটা জিনিস যেটা হয়েছে যে যেটা আমরা বারবার দেখেছি, যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে তাদেরকে নিয়ে এমন কথা বলা হয়েছে যেটাতে হয়তো কিছু দূর জোর করেই জনগণের উপরে একটা প্রভাব বিস্তার করতে চেষ্টা করা হয়েছে, যে তাদের উপরে যেন আরও বেশি আস্থা থাকে। দ্য বিগার দে আর, দ্য হার্ডার দে ফল, এরকম উক্তিও আছে। সো খুব বেশি যদি তরুণদের আপনি তারা আসবে এবং তারা ইনশাআল্লাহ আগামীতে অনেক বড় হবে, হয়তো সামনে কোনো এক সময় যে তারা সরকার গঠনও করবে, যদি এই দলের হয়েও নাও হয়, তারা যেভাবে সাহসিকতা একসময় দেখিয়েছেন, সামনে যে অন্য দলের হয়েও বা অন্য নতুন দলের হয়েও তারা সামনে সরকার গঠন করতে পারে, অনেক কিছু করতে পারে। তাদেরকে প্রপারলি গাইড করা হচ্ছে না, বরং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেসব কথা বিভিন্ন সময় বলা হয়েছে প্রধান উপদেষ্টা সহ, সেগুলো তাদেরকে আরো উৎসাহিত করেছে এই ধরনের আচরণে। এবং কিছু দূর তাদের উপরে বার্ডেন, কিছু দূর তাদের উপরে ওজনটা বাড়িয়ে দেওয়া হয়েছে, জনগণের এক্সপেকটেশন বাড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা হয়তো এমন একটা জায়গায় তাদের নিয়ে যাওয়া হচ্ছে যেটা তারা হয়তো বাস্তবিক না তাদের ফুলফিল করতে পারা। সো এই জিনিসগুলো তাদের প্রতি অন্যায় বলে আমি মনে করি। জি, ডক্টর স্নিগ্ধা, আমাদের রাজনীতিতে বহু বছর ধরে আমরা দেখে আসছি সামরিক বাহিনী নিয়ে প্রকাশ্যে আলোচনা কথাবার্তা খুব একটা হয় না। কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল বা ব্যক্তি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য কখনো করেননি যেখানে সামরিক বাহিনীকে নিয়ে বিতর্ক হতে পারে, আস্থাহীনতার কারণ হতে পারে বা তাদেরকে হেয় করা হতে পারে। এই অভ্যুত্থানে আমরা যদি একটু পেছনে যাই, আমরা জানি 90-এর অভ্যুত্থানে সেনাবাহিনীর একটা বিশাল ভূমিকা ছিল। এই অভ্যুত্থান তো বলা যেতে পারে সেনাবাহিনী একরকম সফল করেছে জনগণের পক্ষ নিয়ে। সেই সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো বা এরকম বৈপ্লবিক বক্তব্য দেওয়া, এটি কি সেনাবাহিনী সম্পর্কে রাজনীতিবিদদের যেই অবস্থান এতদিন ছিল সেটাকে ভাঙলো, নাকি সেনাবাহিনীকে একরকম প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো? ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে, গ্লোবাল টিভিকে এবং ববি হাজ্জাজকে। দেখুন, আমি দুটো কথা বলবো, যে একটা হচ্ছে যে আমাদের এই বর্তমান যে কনটেক্সটটা, এই কনটেক্সটটাতে আমরা গাইনিক্যালভাবে যদি বলেন প্রিম্যাচিউর বেবি অনেক সময় মিরাকেল করে, ঠিক আছে, কিন্তু তার সার্ভাইভাল মেকানিজম অনেক সময় সে জানে না, অথবা তার অ্যাডাপটিভ প্রসেসটা অনেক সময় স্লোলি হয়। এই কথাটা এই জন্য বললাম যে আপনার এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এই যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, সে অভ্যুত্থানের ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে অনেকগুলো পার্টি। প্রায়ই আমি দেখি, প্রয়াসে অনেকজনকে বলতে দেখি যে পুরো ক্রেডিট, কোড অ্যান্ড কোড ক্রেডিট কথাটা আমি বলতেই চাই না, কারণ ওটা একটা স্পার্ক, ইটস নট অ্যাবাউট ক্রেডিট। কিন্তু আপনি দেখবেন যে এটার একটা ক্রেডিট একচ্ছত্রভাবে ভোগ করে শিক্ষার্থীরা, ঠিক আছে, কিন্তু এখানে সকল শিক্ষার্থী কি
এটাই আমি বলছি যে আসলে শিক্ষার্থী কেন বলে ওটা তো ছাত্র, ওটা তো আবার টার্মের আরো গন্ডগোল আছে। কিন্তু এটা কি শুধুই কেবলমাত্র শিক্ষার্থীদের ছিল? আমি সেটা মনে করি না। ছাত্র জনতার অভ্যুত্থান বলা ছাত্র জনতার কথাটা আরো প্রবলেমেটিক, কারণ এখানে তো আপনার ডেফিনেটলি বিভিন্ন পার্টিরও ইন্ধন ছিল। এই যে ববি হাজ্জাজ ভাই, তার পার্টিকে এখানে তারা দলের মাঠে পরিচয় ছিলেন না। নামেন নাই, কিন্তু তারা জনতার হ্যাঁ, ছিলেন অংশ তো। মানে আমি সেটাই বলছি যে ওখানে অনেকগুলো গ্রুপ অফ পিপুলের কিন্তু একটা পার্টিসিপেশন ছিল। পার্টিসিপেশন কি? এগেইনস্ট যা হচ্ছিল, মানে যে অবস্থায় সবাই এবং প্রত্যেকের নানা ধরনের বিক্ষুব্ধতা ছিল প্রত্যেকের। কিন্তু এমনকি আপনি যে বললেন সেনা সদস্য, আপনি দেখবেন যে এই সেনা পরিবারেরও যে বিডিআরের ঘটনাটা যে ঘটেছে, তাদের যে সকল পরিবারে এই হত্যা যজ্ঞটা চলেছে, তাদের কি রিপারকেশন নাই? তাদেরও কিন্তু একটা রিপারকেশন ছিল। তো নানা পকেট এখানে মিশ্রিত হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে আমরা এমন একটি পার্টি দেখছি যে পার্টি, যেটা বাবু ভাই বলেছেন যে অনেক এক্সপেকটেশন, বাট অ্যাট দ্য সেম টাইম আমি নিশ্চিন্তে মনে করি যে দেখেন, কখন আপনি বিপ্লব করবেন আর কখন আপনি গঠন করবেন, গড়ে তুলবেন। বিপ্লব করা আর গড়ে তোলা, কোনো কিছু ভাঙা আর কোনো কিছু গড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি ভাঙতে পারেন, যেমন ভাঙার জন্য আপনার একটা শক্তি প্রবল দরকার। ভাঙার মুডে আছে। এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু এখন ভাঙা না, গড়ার স্বপ্নে ছিলাম। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে আপনি যদি একটু ক্রোনোলজিক্যালি ফলো করেন, দেখবেন কখনো সংবিধান, কখনো রাষ্ট্রপতি, কখনো সেনাপ্রধান, তো এইভাবে যে বিচার বিভাগ, হ্যাঁ বিচার বিভাগ, তার মানে কোন এক অদ্ভুত কারণে কেন জানি মনে হচ্ছে যে এখানে তাদের একটা ওই যে রোলটা তারা মনে করছে। এবং এই যে সেকেন্ড রিপাবলিক যে কথাগুলো আমরা প্রায়শই শুনি, কিন্তু রিপাবলিকের ক্ষেত্রে কিন্তু মতাদর্শ আগে ঠিক করতে হয়, তারপরে ভাঙতে হয়। এখানে কি হয়েছে? উল্টো হচ্ছে, মতাদর্শ পরিষ্কার হচ্ছে না। কেন আপনি এটা করতে চাচ্ছেন, কেন আপনি কথাটা বলছেন, সেটা পরিষ্কার হচ্ছে না। আপনি যেটা বললেন যে হ্যাঁ, যে কোনো অর্থে সেনা যে কোনো দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন। আপনি যখন সেই রাষ্ট্রের একটা এরকম গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনকে প্রশ্নবিদ্ধ করেন, তখন কিন্তু খুব অবভিয়াস আরেকটা বাস্তবতা আপনাকে বুঝতে হবে, সেই রাষ্ট্রের নিরাপত্তাও কিন্তু তার হাতে। আমার যে পার্শ্ববর্তী যদি কোনো প্রতিবেশী থাকে, তারও কিন্তু নিরাপত্তা সেই তার হাতে। আপনি যে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সকল কিছু, তিনটি প্রশ্নই জড়িত। এবং এই তিনটি প্রসঙ্গ যখন জড়িত হয়, তখন সেরকম একটা প্রতিষ্ঠানকে কেবল এবং কেবলমাত্র, এই মুহূর্তে আমি যে কথাটি বলবো শুনতে খুবই খটোমটো লাগবে, হয়তো ভালো লাগবে না, কেবল এবং কেবলমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ধরনের কাজকে আমি অপরিপক্ক বলবো না, ভীষণ রকমের আমি বলবো অত্যন্ত ষড়যন্ত্রমূলক। জি ববি, আপনার কাছে ফিরি। সেনাবাহিনীকে আমরা বিতর্কিত করে বা সেনাবাহিনীর মুখোমুখি হয়ে বা সেনাবাহিনীর বা সেনাপ্রধানের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়ে আমরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কথা বলছি, যে সেই উদ্দেশ্যে সেটি দেওয়া হয়। কিন্তু সেনাবাহিনী যদি অটুট না থাকে, তাদের মধ্যে যদি বিভক্তি তৈরি হয়, জনগণ যদি তাদের উপরে আস্থা হারিয়ে ফেলে, বিভ্রান্ত হয়, শেষ বিচারে কি গোটা দেশ উপকৃত হবে? আসলে ডক্টর স্নিগ্ধা একটা জিনিসে হাইলাইট করলেন যে হয়তো আমরা কিছু জিনিস আছে হয়তো সফটলি বলার থেকে একটু সত্যটা, বাস্তবতাটা সঠিকভাবে বলা ভালো। যে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা আসলে শুধু অপরিপক্ক না, এটা মানে আমরা কিছু দূর বলতে পারি এখন স্পেশালি বাংলাদেশ যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে রাজনৈতিকভাবে, এটা হয়তো ক্রিমিনাল অফেন্সের লেভেলে চলে যায়। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমি মানে সর্ট অফ হাসনাত বা তাদের প্রতি স্নেহ রেখেই বলছি যে এই কাজটা ওরকম লেভেলের অফেন্সের প্রতি চলে যায়। দেখেন 5ই অগস্ট দেশে মানে আমাদের দেশ যেই জায়গায় এসছে পুরো ভিন্ন জায়গায় যেতে পারতো যদি সেনাবাহিনীর সাপোর্ট জনগণের প্রতি না থাকতো। এবং সেই সেনাবাহিনীর সাপোর্টের ফেস কিন্তু ছিলেন জেনারেল ওয়াকার। প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, জেনারেল ওয়াকারের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আর্মির অনেকের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এখন সেগুলো আলোচনা করার সময় না। এবং কোনো কারণে যদি আসলেই প্রতীয়মান হয় যে কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে দেশের সভরেন্টি প্রশ্নবিদ্ধ হচ্ছে, তখন নাহলে আমরা সবাই ভাই আবার নতুন করে বন্দুক নিয়ে যুদ্ধ করব। বাট সেটা তো হয়নি, এবং তারা নিজেরাও কিন্তু মানে প্রমাণ করতে সক্ষম হননি, রাদার নিজেদের ভিতরেও একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে ঘটনাটা আসলে এরকম ছিল কি ছিল না। সো সেই জায়গা থেকে আমি বলবো যে সেনাবাহিনীকে মানে আমরা এই যে সেকেন্ড রিপাবলিকের কথা ডক্টর স্নিগ্ধা বললেন, যে যেগুলো এনসিপি বলছে,
এই সেকেন্ড রিপাবলিকটা বা এই যে নতুন বন্দোবস্ত কেন আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই? কারণ আমাদের যুদ্ধ করতে হয়নি ভাই এই গণ আন্দোলনকে আপনার সফলতা দেবার জন্য। যুদ্ধ করতে হয়নি। যুদ্ধ যদি করতে হতো তাহলে যারা যারা বন্দুক তুলে নিত, যারা যুদ্ধ করতো, যেই গ্রুপটা জয়ী হতো সেই গ্রুপটা নতুন রিপাবলিক, নতুন বন্দোবস্ত ফর্ম করতো। সেটা যদি মার্কসিস্ট হতো, নতুন বন্দোবস্ত মার্কসিজম হতো। সেটা যদি অন্য কেউ হতো, নতুন বন্দোবস্ত ওদের আইডিওলজিতে হতো। কিন্তু সেটা হয়নি। মানে এই দেশের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলো, গুরুত্বপূর্ণ এলিটস বলেন, যারাই বলেন, আসলে জনগণের সাথে এন্ডে শেষ পর্যন্ত ছিল বিধায় আমাদের আসলে ট্রু রেভলিউশনে যেতে হয়নি। সো নতুন রিপাবলিকের দরকার নেই। তো এই যে যারা আমাদের সাথে ছিল, যার জন্য ট্রু রেভলিউশনে যেতে হয়নি, তার ভিতরে বড় দাগে বাংলাদেশ আর্মড ফোর্সেস ছিল। এবং ল এনফোর্সমেন্ট মানে ইনশিওর করবার, যেহেতু পুলিশের উপরে সবার আস্থা চলে গেছে, কিন্তু ল এনফোর্সমেন্ট ইনশিওর করবার জন্য বা ল অ্যান্ড অর্ডার ইনশিওর করবার জন্য লাস্ট ব্যাস্টিয়ন আমাদের কিন্তু রয়ে গেছে আর্মড ফোর্সেস। এই মুহূর্তে তাদেরকে যে কোনোভাবে প্রশ্নবদ্ধ করা স্টেটকে চ্যালেঞ্জ করা সমতুল্য হতে পারে। এটা আসলে একেবারেই করা উচিত হয় নাই। এবং আপনি যেটা বললেন যে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, এবং এই জায়গা থেকে আমি আশা রাখবো এনসিপি তরুণদের দল সব ঠিক আছে, কিন্তু এনসিপি থেকেও তারা সঠিক কিছু পদক্ষেপ নিতে চেষ্টা করবেন যে এই ভুলটা, এই ত্রুটিগুলো আর হবে না, এবং এই ভুল যারা করেছেন তাদেরকে কিছু মানে ওই যে কী বলো না, ওই ধরনের কিছু শিক্ষা দেয়া হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে আমরা জানতে চাই বা একটু শুনতে চাই, আমরা আস্থার জায়গাটা চাই যে তারা যে ফুল সাপোর্ট দিয়ে একটা পার্টি দাঁড়া করাচ্ছে, এই পার্টির ভুল ত্রুটিও কি তারা ওন করে কিনা, এবং যদি না করে তাহলে তারা কখন যে ডিস্টেন্স করবে এই পার্টির সাথে নিজেদেরকে। এই জিনিসগুলো আসলে এখন জনগণের সামনে বড় প্রশ্ন। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক তিনি বলেছেন যে এই পুরো বিষয়টা দলের মধ্যে আলোচনা করে তারা একটা অবস্থান নিয়ে তখন সেটি জানাবেন। তার আগে তো বিচ্ছিন্নভাবে যে যার মতো করে মতামত দিয়ে ফেলছে, তাহলে দলের মধ্যে এই যে মতামত যে দিয়ে ফেলছে, তো এই মতামত দিয়ে ফেলার জন্য একটা রিপারকাশন থাকতে হবে না? মানে মনে করেন যে আপনার বাচ্চা পরীক্ষা দেয়নি, ফেল করেছে, আপনাকে রেজাল্ট দেখায়নি, তাহলে বাসায় আসলে কি আপনি বলবেন রেজাল্ট দেখানো উচিত ছিল, এখানেই খেলা শেষ? নাকি বাচ্চাকে কিছু রেপ্রিমেন্ড আপনি করবেন? রাইট? সো একইভাবে পার্টি হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি। আজকে আমার দলের সিনিয়র কোনো মেম্বার যদি কিছু, আমার দলের সিনিয়র মেম্বার যদি কালকে ধরা পড়েন চাঁদা নিতে, যে আপনি আমাকে ছেড়ে দিবেন ভাই? এই যে বিএনপির এক একজন চাঁদা নিতে যাচ্ছে, আপনারা কি কেউ বিএনপিকে ছেড়ে দিচ্ছেন? বিএনপি কিন্তু বহিষ্কারও করছে, কিন্তু তারপরে ছেড়ে দিচ্ছেন না। তাহলে এনসিপি কেন ছাড় পেয়ে যাবে? সবারই they have to be held accountable by the people. And যদি সামনে তারা সঠিক রাজনীতি করতে চায়, তাহলে তাদের দল যে দলের নেতাদেরকে অ্যাকাউন্টেবল ধরে, এবং ছোটখাটো নেতা না কিন্তু, মানে যেই 3-4 জনের নাম জানেন শীর্ষ পর্যায়ে, হ্যাঁ, যেই 5 জনের নাম দেশের সবাই জানে, সেই 5 জনের 3 জন এখন এটার সাথে, এই আলোচনার সাথে জড়িত। একজন শুরু করেছে, একজন রিবাটাল দিয়েছে, আর 2 জন হান্নান মাসুদের ভেতরে ইনক্লুডেড, আর 2 জন এটা নিয়ে সমালোচনা করেছে। সো টপ 5-6 জনের ভিতরে 4 জন এখন এই ডিসকাশনের ভিতরে ইনক্লুডেড পাবলিকলি। তো এইটার কোনো একটা অ্যাকশন যদি পার্টি থেকে না আসে, তাহলে আমিও মনে করি যে আমি নিজেও এনসিপি তরুণদের প্রতি আমার যে আস্থাটা ছিল সেখান থেকে আস্থাটা লোপ পাবে, এবং জনগণ হয়তো আস্থা হারাবে। জি, হাসনাত আবদুল্লাহ যেটি বলেছেন যে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বা ভূমিকা তারা চান না, দেশের রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরাই মেটাবেন। ভালো কথা। আমরা জানি আমাদের এরকম সময়ও গেছে বাংলাদেশের রাজনীতি যখন খারাপ রাজনীতি চলেছে, বা আমি যদি গত 16 বছরের কথা বলি, তখন সেনা গোয়েন্দা সংস্থা এবং বেসামরিক যেসব গোয়েন্দা সংস্থা আছে তারা অনেক রকমের ভূমিকা রেখেছে, এবং দেশের রাজনীতিকে, নির্বাচনকে, গণতন্ত্রকে 12টা বাজানোর ক্ষেত্রে এইসব এজেন্সির যথেষ্ট ভূমিকা আছে, সামরিক এবং বেসামরিক গোয়েন্দা সংস্থার। সেটি এক ধরনের হস্তক্ষেপ। আর সেনাপ্রধান যার ভূমিকা আপনারা দুজনেই বললেন এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত, সেটাকে কি রাজনীতিতে হস্তক্ষেপ বলা যায়? নাকি এখন যে সংকটের মধ্যে গোটা বাংলাদেশ আছে, সেই সংকট মোকাবেলার একটা বড় স্টেক হোল্ডার হিসেবে তারা ভূমিকা রাখছে? আচ্ছা, না, এখানে আমি একটা কথা বলবো যে আমি প্রথমেই বলেছি এখানে অনেক স্টেক হোল্ডার ছিল, ঠিক আছে? কোনো এক অদ্ভুত কারণে এনসিপি কি করেছে দেখবেন, প্রথমে ওখানে এই আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা ছিল মেয়েরা, প্রথমে তাদেরকে কাট অফ করেছেন ভীষণ সুচারুরূপে। এটা আমি খুব দায়িত্ব নিয়েই বলতে চাই। প্রচুর শিক্ষার্থী, নারী শিক্ষার্থী ছিল, তাদেরকে ওখানে সুচারুরূপে বাদ দেওয়া হলো, ঠিক আছে? তারপরে দেখবেন যে তারা বাম সংগঠনেরও বিভিন্ন ছিল, তাদেরকে বাদ দিয়েছে। তারপরে কি হয়েছে, তারপরে দেখবেন যে একে একে স্টেপ বাই স্টেপ কিন্তু তারা আস্তে আস্তে এখন তারা খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, যে সেনাবাহিনীকে ছাড়া আসলে এটা তো বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমরা সবাই জানি যে 5ই অগাস্টের আগে এই সেনা প্রধান থেকে শুরু করে অন্যান্য কি ঘটনা, এটা
কখনো প্রকাশিত হোক অপ্রকাশিত হোক আমরা সবাই এটার সাথে ওয়েল ইনফর্মড যে তরুণ সেনা সদস্যরা কি বলেছিলেন না বলেছিলেন। এবং সেক্ষেত্রে এটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল যে কিছু আলাপ, কারণ এটা আমি অনেক টেলিভিশন শোতে বলেছি যে আপনি ডেভিল হান্টের নামে ছোট ছোট পুঁটি মাছ ধরেন, সব মাফিয়ারা দেশ থেকে পালিয়ে যায়। সো সেটা কিন্তু এক ধরনের সমালোচনা, কিভাবে যায় কেন যায়। কিন্তু এখন যখন আপনি ওই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই আছেন, হঠাৎ করে আপনি বললেন যে আপনি এই রাজনীতিতে, কথাটা কিন্তু ভালো, রাজনীতিবিদদের মধ্যেই থাকা উচিত, বারংবার বলেছি। এবং আমরা কিন্তু আওয়ামী লীগের সময় বলেছি এটা না তো ব্যবসায়ীর কাছে যাবে। ম্যাডাম এখনকার যে সংকট, এটা কি শুধুই রাজনীতি নাকি একটা জাতীয় সংকট? তো সেই জাতীয় সংকটের গুরুত্বপূর্ণ অংশ বা প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর ভূমিকা কি আপনি হস্তক্ষেপ বলবেন কিনা? না, সেনাবাহিনীর ভূমিকাকে হস্তক্ষেপ না, আপনি তো এখানে একটা জিনিস আবারও বলছি, আমরা একটা জটিল সমীকরণের মধ্যে আছি। এখানে আলাদা করে তো কোনো কিছু দেখার কোনো সুযোগ নাই। এখন যে ট্রানজিশন পিরিয়ডটা বাংলাদেশ পার করছে, আনটিল অর আনলেস নির্বাচন না আসা পর্যন্ত বা কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত আপনি এখানে এককভাবে কিছু দেখতে পারবেন না। এমনকি ববি ভাই আরেকটা কথা বললেন যে দলের গুরুত্বপূর্ণ লোক। আমি একটু বলতে চাই, আচ্ছা ববি ভাই, এই যে একজন প্রধান উপদেষ্টা আছেন, এই অভিযোগটা উপদেষ্টা পরিষদ থেকে, আমরা তো তরুণ উপদেষ্টাদের ভিডিও পেলাম, এটা কোন সমীকরণে পড়ে? কোন তরুণ মানে একজন উপদেষ্টা কি আসলে এই ধরনের ভিডিও বার্তা দিতে পারেন? আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলছেন। জি, আমি স্পষ্ট করে বলছি, মানে এটা তো উনি দিয়ে দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে কি উনি দিতে পারেন? এই বিষয়ে কি উনি আলোচনা করেছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে? অথবা প্রধান উপদেষ্টা যেখানে বলছেন যে এই ইন্টারভিউতে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই, পক্ষান্তরে ওই উপদেষ্টা পরিষদের আরো দুজন উপদেষ্টা সবার সামনে এসে বলছেন তিনিও তো সরকারের অংশ। তাহলে আমরা ঠিক বুঝতে পারছি না সরকার কি এখানে 3-4টা না একটা? জি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো, এই আলোচনাটা আরেকটু চালিয়ে যাব, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি এনডিএমএর চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। ববি ভাই, আমরা অপরিপক্কতা, আস্থার সংকট, দূরদর্শিতার অভাব, দায়িত্বশীলতার ঘাটতি, এরকম অনেক কিছু আমরা বলছি। এই যে হাসনাত বিষয়ে যেই পরিস্থিতিটা তৈরি হলো, যে সংকটটি তৈরি হলো, তার নানান মাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। এ ব্যাপারে সরকার একেবারে নীরব কেন? একজন উপদেষ্টা একটি ভিডিও বার্তা দিয়েছেন, এই ভিডিও বার্তাটি আবার আগে ধারণ করা, প্রকাশ করছেন এই সময় এসে, এবং সেই বার্তায় তিনি যা কিছু বলেছেন, সরকারের একজন উপদেষ্টা, অতি গুরুত্বপূর্ণ উপদেষ্টা, বিশাল মন্ত্রণালয় চালান তিনি এসব গল্প এইভাবে বলতে পারেন কিনা? যেমনটা করে আমরা হাসনাত বা সার্জিসের সেনাপ্রধানের সাথে বৈঠক সম্পর্কে যে গল্পগুলো আমরা যেভাবে শুনেছি, তার মানে হচ্ছে যে এখানে গোপনীয়তা, দায়িত্বশীলতা, কোনটা পাবলিকলি বলবেন, কোনটা বলবেন না, কোন পর্যায়ে কী আলোচনা হবে, কোনটা ডিসক্লোজ করা যাবে কি যাবে না, কোনটার কি প্রভাব পড়বে, এই বিষয়গুলো আমরা তরুণ, বয়সে কম, তাদের উপর চাপাচ্ছি, তাদের দোষ দিচ্ছি। সরকারে যারা আছেন তারা তো তরুণ না, 1-2 তরুণ আছেন এখন, বাকিরা তো সবাই অনেক বয়োজ্যেষ্ঠ এবং অনেক অভিজ্ঞ। আর তাদের কি কোনো ভূমিকা দেখছি আমরা এই ব্যাপারে? দেখেন, যেটা হওয়া উচিত, মানে উইথ পাওয়ার কামস রেসপন্সিবিলিটি। তো এর জন্য যারা দায়িত্ব নিতে পারেন তাদের হাতেই কিছু দূর ক্ষমতা যাওয়া উচিত। তরুণদের হাতে যে ক্ষমতা যেতে পারে না তা না, কিন্তু যখন তারা দেখাচ্ছেন হয়তো বা দেখাতে সক্ষম হচ্ছেন না যে তারা দায়িত্ব নিতে পারছেন, যেমন আপনি একজন তরুণ উপদেষ্টার কথা বললেন। একজন উপদেষ্টা মানে কিন্তু সে একজন সরকারের মন্ত্রী। যে কোনো একটা সরকার পরিচালনা করার সময় তাদের মন্ত্রীরা বড় দাগে যদি কোনো ভুল ত্রুটি করে, তখন বড়ভাবে একটা আওয়াজ আসে, ডাক আসে ওই মন্ত্রীকে স্যাক করবার জন্য বা ওই মন্ত্রীকে রিজাইন করবার জন্য। আমরা এখন এরকম কোনো ধরনের কোনো আওয়াজ দেখছি না। একটি দল বাকি 2 উপদেষ্টা পদত্যাগ চেয়েছে, গণ অধিকার পরিষদ। না, তারা তো একভাবে, তারা ভিন্ন ভিন্ন কিছু কারণ দেখিয়ে চেয়েছে। তবে এই যে আপনার দায়িত্ববান না হওয়া, এটাও একটা বড় কারণ। এবং এইখানে আসলে আমি এই তরুণদের থেকে আরও বেশি দোষারোপ করি ওভারঅল সিনিয়র যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার, আমি তাদেরকে আরও অনেক বেশি দোষারোপ করি। দেখেন, হাসনাত, সার্জিস তারা তরুণ এবং তারা জুলাই মাসের পর অনেক বড়ভাবে পাবলিক আইতে এসেছেন এবং পাবলিক আইতে আসার পর তারা নিজেও একটু হারিয়ে গেছেন। মানে দেখেন,
আপনার সাথে না হলে আপনি বুঝবেন না। সো আপামর জনগণের এটা বোঝা খুব মুশকিল। বাট হঠাৎ করে যখন আপনি রেগুলার ইউনিভার্সিটিতে যেতেন বা ইউনিভার্সিটি মাত্র শেষ করেছেন, চাকরি বাকরি খুঁজছেন বা চাকরি বাকরি যেতেন, এখান থেকে হঠাৎ করে আপনি ন্যাশনাল আইকন। আপনি যেই দিকে তাকান 500, 600, 5000, 10,000 লোকজন দাঁড়িয়ে আছে। আপনি আগে আপনি হয়তো 10 জনকে মেসেজ করে রেসপন্স পেতেন না। সেটি কি কমছে না? আমরা কমছে কিনা ঘটনার পরে যেই বিক্ষোভগুলো দেখেছি তার সংখ্যা কিন্তু আগের চেয়ে অনেক কম। বলছি যে জায়গাটাতে তারা চলে এসেছেন এবং এখনো তারা কনস্ট্যান্টলি ইন দ্য পাবলিক আই, তারা আসলে ম্যাচিওর করার সুযোগ পাননি, সময় পাননি। দায়িত্ব ছিল যারা সিনিয়র মেম্বার্স আছেন। কারণ কেন এই কথাটা তুললাম, যে হাসনাত সার্জিস এই যে গত 7 মাস, এগেন তাদেরকে স্নেহর সাথে বলছি, তারা গত 7 মাস অনেক বড় বড় জায়গায়, মানে স্টেটের গুরুত্বপূর্ণ জায়গায়, এমনও হয়েছে বড় বড় কোন একটা ইসলামিক মুভমেন্টের ভিতরে গন্ডগোল শুরু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ইনভলভ সেখানে। এর আগে কোনো সরকারের সময় হলে সেখানে হোম মিনিস্টার, দায়িত্ববান মুরব্বী লোকজন চলে যেতেন একটা মীমাংসা করতে। তখন আমরা দেখেছি হাসনাত সার্জিস 2 জন তরুণকে পাঠানো হয়েছে। পাঠানো নিশ্চয়ই হয়েছে, তারা তো চলে যেতে পারেন না ওখান থেকে। সো পাঠানো হয়েছে সরকারের তরফ থেকে। তো সরকার যদি এরকম তরুণদের ঘাড়ে, যার জন্য আমি প্রথম থেকে বলছিলাম যে বিশাল বার্ডেন তাদের কাঁধে রেখে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে, কে আমি জানি না ভাই, কিন্তু যারা রেখেছেন তাদেরকে সুনার লেটার একটা দায়িত্ব নিতে হবে। কারণ হাসনাত সার্জিসের যত ফেলিয়ার হতে পারে, বা এই যে এনসিপির যত ফেলিয়ার হতে পারে, এর জন্য কিন্তু এনসিপি যতখানি দায়ী বা এই তরুণগুলো যতখানি দায়ী, তার থেকে অনেক বেশি দায়ী তাদেরকে দিক নির্দেশনা যারা দিচ্ছেন বা দেওয়ার কথা ছিল, দেওয়া উচিত ছিল। ল্যাক অফ অ্যাকশন, আপনি যখন সরকারে এসে বসেছেন তখন ল্যাক অফ অ্যাকশন ক্যান অলসো বি sort of deemed as আপনার নট জাস্ট ইন অ্যাকশন বাট আপনার ক্রিমিনাল অ্যাকশন বা ইভল অ্যাকশন, ইফ ইউ পুট ইট দ্যাট ওয়ে। সো ওইভাবে করে যদি আমি বলি, তাহলে এই যে এদেরকে যে দোষারোপ করা, এর থেকে আরও অনেক বেশি দোষারোপ করবো আমি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে সিনিয়র যে আপনার ইশারা আছেন, কি বলার নাম, অ্যাডভাইজাররা আছেন, যারা হয়তো এদেরকে বারবার সামনে ঠেলে দিচ্ছেন। এরা কারা আমি জানি না, সামনে নাম চলে আসবে, বাট এদেরকে আমি এই তরুণদের থেকে অনেক বেশি বড়ভাবে দোষারোপ করব। ডক্টর সিনহা, হাসনাতের স্ট্যাটাস থেকে আমরা জানলাম, মানে তার বক্তব্য অনুযায়ী, যে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের একটা বিরোধ শুরু থেকেই। তার বক্তব্য অনুযায়ী সেনাপ্রধান চাইছিলেন না প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে, তারপর তিনি মেনে নিয়েছেন। হাসনাতের না, আমাদের উপদেষ্টা, তরুণ উপদেষ্টা আসিফের কথা বলছি। তো তার মানে হচ্ছে কি, যে সরকারের বা সরকার প্রধানের যে ভূমিকাটা আমরা আশা করছি, যেটি বইভাবে বললেন, সেটি না হওয়ার পেছনে কি সেই পটভূমি কোনো কারণ হতে পারে? না, দেখুন, আমি এই পুরো বিষয়টাকে একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখব। যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন না, সেই জন্য আমার কাছে কি মনে হয় কি জানেন, এই পুরো ব্যাপারটার মধ্যে 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল। এক, আপনার এখানে কতগুলো এজেন্ডা আছে। প্রথম এজেন্ডা হচ্ছে যে এই যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, এটা যে এজেন্ডা, এটা খুব প্লটেড এজেন্ডা বলে আমার মনে হয়। প্লটেড কেন বলবো, আপনি খেয়াল করে দেখবেন, এই যে একটু আগে আমি বলেছি, যখন 5ই অগাস্টের আগে সকলের একটা কমন গ্রাউন্ড কি ছিল, যে আমাকে এগেনস্ট দ্য রিজিম, এই একটা গ্রাউন্ডে সবাই একসাথে হয়েছে। এখন আমি যেটা বুঝতে পারি, একটা শক্তিশালী বিরোধী দল তো আপনার লাগবে। আপনি যখন আওয়ামী লীগকে না করে দিবেন বা নিষিদ্ধ করে দিবেন, যদি দিতে পারেন আর কি, কারণ এখানে তো কোর্টের চলছে, এদিকে প্রধান উপদেষ্টা বলছে, আমরা কিন্তু এটা কিন্তু এখনো আমাদের অমীমাংসিত, তাই তো? এখন এই অমীমাংসিত বাস্তবতাটাকে সামনে নিয়ে আসার জন্য আমাদের একটা প্ল্যাটফর্মের দরকার ছিল। আপনি খেয়াল করবেন, এনসিপি তরুণদের দল, এনসিপির কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। তার একটাই অস্ত্র হতে পারে, অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্স। না, তারা সেকেন্ড রিপাবলিক চায়, তারা পরিষদের নির্বাচন চায়, তারা নতুন সংবিধান চায়, এগুলোই তাদের পলিটিক্যাল এজেন্ডা। উইথ ইউ সরি, আমি উইথ ইউ রেসপেক্ট, আমি বলছি যে সেকেন্ড রিপাবলিক তার পলিটিক্যাল এজেন্ডা সে বলতে পারে না, এই জন্য যে ইটস নট ক্লিয়ার উইথ আস যে কি ধরনের সেকেন্ড রিপাবলিক, কোন মতাদর্শ আপনি চাচ্ছেন, তার প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা, প্রয়োজনীয়তা আছে কিনা, মধ্যম পন্থা বলা বা ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো জনগণের কাছে পরিষ্কার না। এটা একটা। এনসিপির যেটা হয়েছে, যে আপনি দেখেন, যখনই সে এন্টি আওয়ামী লীগ বলে, যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা বলে, তখন সে আবার ডটগুলাকে একত্র করতে পারে, যেটা অন্য কিছু দিয়ে সে করতে পারছে না।
আমার কাছে যেটা মনে হয় যে এই পুরো প্রক্রিয়াটা আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু পরপর হতে গেলাম, ঘটনাগুলো দেখলাম। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো তার নাই, তাদের এখতিয়ার নেই। এই কথাটা বলার ঠিক পরক্ষণেই কেন এই সিদ্ধান্ত নাই সরকারের, এটাকে কাকতালীয় বলে আমি মনে করছি না। আমার কাছে মনে হচ্ছে যে কিন্তু প্রধান উপদেষ্টার এরকম বক্তব্য তো আগেও এসেছে। না, প্রধান উপদেষ্টার এইরকম বক্তব্য হচ্ছে অনেক ম্যাচিউর বক্তব্য। কেন? কারণ আমরা বুঝি যখন আপনি একটা রাজনীতির মানে বহির্বিশ্বে আপনি যখন একটা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলবেন, তখন কোনো পার্টিকে এক্সক্লুড করে দিয়ে, কারণ এই পার্টির তো আপনার এক্সিস্টেন্স আছে, এটা সবাই জানে, আমি আপনি সবাই জানে, এই পার্টির সাপোর্টার গ্রুপ আছে। এখন আমি তো বরঞ্চ এটাই বলার কথা, কারণ আপনি যদি আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতেও দেন, কারা করবে? আমার তো জনগণ হিসেবে এটা দেখতে মন চায় যে আসলে কারা নমিনেশনটা নিতে আসে। এটাই তো একটা দারুণ দেখার বিষয় যে কারা আসে, কি নিয়ে আসে এবং কিভাবে আসে। কারণ আমি আসলেই মনে করি একজন নাগরিক হিসেবে যে এইটাই বরঞ্চ একটা বড় চ্যালেঞ্জ। এখানে আরেকটা প্রশ্ন এসছে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা নিয়ে বিতর্ক হতে পারে। কোন প্রক্রিয়া হবে? আইনি প্রক্রিয়ায়, সরকারের নির্বাহী আদেশে, নাকি নির্বাচনের মাধ্যমে, নাকি জনমতের মাধ্যমে, সেটি কিন্তু এইরকম একটি বিষয় নিয়ে সেনা প্রধানের সাথে বৈঠক হওয়ার 11 দিন পর সেটি প্রকাশিত করা এবং এরকম একটা বিতর্ক তৈরি করা, এবং সেই বৈঠক নিয়ে আবার 2টা ভার্সন আমরা পেয়েছি, এবং এটা নিয়ে দলের মধ্যে অনেক মতবিরোধ। তার মানে এই সময়ে সে এইটা ডিসক্লোজ করার পেছনে অন্য কোনো সংকটকে আড়াল করা বা দৃষ্টি ফেরানোর কথা যেটা আমরা শুনি, সেরকম কিছু কিনা? হ্যাঁ, আমি সেজন্যই আপনাকে বলেছি যে এটাকে ওই যে আমরা বলি না টার্ম কার্ড একটা রেখে দিব। তো এটা ব্যাপারটা অনেকটা এরকম, আমি বারবার বলছি যে হঠাৎ করে আপনি 11 দিনের আগের গল্পটা আনলেন কেন? আবার বাজারে আর কি আমাদের এটাও কানে এসছে যে একটা সেনা কু হতে পারে ইত্যাদি ইত্যাদি। সত্য মিথ্যা কিন্তু আমরা নাগরিকরা কেউ জানি না, কিন্তু এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া এক্স্যাক্টলি নানা ধরনের গুজব থাকে, এবং ভারতের মিডিয়া তো আরো বেশি, কারণ সে তো বলেই দেয় যে যখন তখন সেনা নামায় দিছে ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য এটার রিপারকেশন হতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, যে আমি এটা ফিল করি যে আওয়ামী লীগের রাজনীতি থ্রেটেন যে কটা পার্টির, এখানে আমি শুধু এনসিপিকে বলবো না, শুধু এনসিপি না, আরও কিছু পার্টি আছে যারা রিভেঞ্জফুলি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সাথে বদ্ধপরিকর। আপনি খেয়াল করবেন এই দাবিটা আজকে হাসনাত লিখেছেন বলে আপনি এত আলোচনা করছি, কিন্তু আপনি যদি একটু ফলো করবেন দেখবেন অনেকগুলো পার্টি এই জায়গাতে তারা কিন্তু একটা ইউনাইটেড একটা সাইকিক মেন্টালিটি কাজ করে। যারা গত 16 বছর ভিকটিম হচ্ছে তারা রিভেঞ্জ নিতে চাইতে পারে, কিন্তু যেটি সবার মত সেটি হচ্ছে বিচার করা। তো বিচার আর নিষিদ্ধ হচ্ছে না, কিন্তু এটাই দুঃখজনক। আলাপটা হওয়ার কথা ছিল বিচারিক প্রক্রিয়ায়, বারবার বলছি আলাপটা কিন্তু বিচারিক প্রক্রিয়ায়। আপনি তাদেরকে আসতে দেন না, তারা কি গ্রাউন্ডে আসে জনগণ জানতে চাবে না? তাদের তো জনগণের কাছে আসতে হবে, এবং আপনি এদের বিচার কেন করছেন না? শুরুটা করার কথা ছিল বিচার দিয়ে। না, বিচার প্রক্রিয়া তো চলছে, বহু মামলা আছে, বহু বিচার প্রক্রিয়াতে আপনি এমন বিচার করেছেন যে শেখ পরিবারের, এবং বিচার প্রক্রিয়া নিয়েও তাদের অসন্তোষ আছে, যেটা শেখ পরিবারের কাউকে দেশ ত্যাগ করা যাবে না। এটা হচ্ছে আপনার বিচার প্রক্রিয়া, যারা অনেক আগে চলে গেছে, 7 মাস পরে, এবং যা অনেক আগে চলে গেছে, এরকম হলে তো আসলে হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো। ফিরে এসে আমরা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি, এনসিপি এবং সিপিবি যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। আশা করছি এবারও ফিরে এসে আপনাদেরকে পাবো। আমন্ত্রণ আবারও প্রশ্নগুলো সহজে, গ্লোবাল টেলিভিশনের নির্মিত আয়োজন। এই পর্যায়ে আমরা কথা বলবো বিএনপি, এনসিপি এবং সিপিবি আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে 5টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে তারা যে মতামত দিয়েছে সে বিষয়ে একটা প্রতিবেদন দেখে আলোচনাটি শুরু করব। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 6 মার্চ 37টি দলকে চিঠি দেয় ঐক্যমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে তারা। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দিতে সংসদ ভবন এলাকায় এলডি হলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে।
তিনি জানান, সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নয় বিএনপি। গণপ্রজাতন্ত্রের জায়গায় নাগরিকতন্ত্র রাখারও যৌক্তিকতা নেই। দেশে গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই সংবিধান সংশোধন দরকার। তবে গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হয়তো তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশনের দায়বদ্ধতা সংসদীয় কমিটির কাছে রাখার বিপক্ষে মত দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ আমলে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনা হয়েছিল। এই আইনটি বাতিল করে কমিশনের হাতেই রাখা উচিত বলে মনে করেন বিএনপি। আমরা মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই থাকা দরকার। যেমন একটি হলো যে এনআইডি যদি আলাদা কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হয়, তাহলে নির্বাচন কমিশনকে বারবার এনআইডি বিষয়ক সমস্ত সহযোগিতার জন্য অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে। তার চাইতে বর্তমানে যে বহাল আছে, অবশ্য একটা আইন আছে, এটা আওয়ামী লীগের সময় করেছে যে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। আইনটি এখনো বাতিল করা হয়নি, বাতিলের জন্য বিবেচনাধীন ছিল। আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটাই নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন এখনো সংশোধন না হওয়ায় কমিশন এ সংক্রান্ত শুনানি করতে পারছে না। ফলে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হতে পারে বলেও মনে করেন তিনি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ববি, আপনার দলও তো মতামত দিয়েছে, আরও অনেক দল দিয়েছে, আজকে আরও 3টি দল দিল। বিএনপি যেহেতু বড় দল, ফলে তাদের মতামতের একটা বাড়তি গুরুত্ব আছে। অন্য অনেক দলের মতো বিএনপিও বেশিরভাগ প্রস্তাবের সাথেই একমত হয়েছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তাদের যে দ্বিমত, এবং সেগুলো আসলে গুরুত্বপূর্ণ, যেমন সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিপক্ষে যেতে চায় না বিএনপি। মূলনীতি যা আছে মূল সংবিধানে সেগুলো থাকবে। আপনার দলের অবস্থান কি? জি, দেখেন, 5টা নিয়ে আমরা এখন আলোচনায় এসছে, 5টার আমরা রেসপন্স তাদেরকে জানিয়েছি। আজকে যে বিএনপিও গেল, ওই 5টা নিয়েই তারা বসেছেন বা তারা জানিয়েছেন। আমাদের দল থেকে সেম একইভাবে যে এই 5টারই বড় দাগে অনেক সংস্কারের সাথে আমরা একমত। অনেক সংস্কার এই কমিশনগুলো যেভাবে প্রেজেন্ট করেছেন, এটা পরিষ্কার না বা ভিন্ন 2-3টা জিনিস একসাথে লাগিয়ে একটা প্রপোজালে অন্তর্ভুক্ত করেছেন, সেগুলোতে আমরা পুরোপুরি একমত না, এরকম দিয়েছি। আর কিছু আছেন যেগুলো পরিষ্কার আমরা দেখছি যে ঈদের প্রয়োজন নেই বা এসেছে কোনো একটা পক্ষ থেকে তাদের পছন্দ, যেমন মনে করেন আছে ভোটারের বয়স কত হওয়া উচিত, আপনার নির্বাচন করবার জন্য, মানে জাতীয় নির্বাচন করবার জন্য বয়সসীমা এটা কমানো, এই জিনিসগুলো কিছু দাগে আছে যেগুলো আমরা পরিষ্কার দেখছি। যেমন 16 বছর বয়সের ভোটার, এটা যৌক্তিকতা কি? এটা একটা বড় প্রশ্ন। ওই বয়সে, হ্যাঁ, ওই বয়সে তো শিশু। জি, মানে কিছু না, একটা যৌক্তিকতা কি? মনে করেন 18 বয়সে আমরা ধরে নিচ্ছি মিলিটারি জয়েন করতে পারবে, জীবন দিতে পারবে, ভোট দিতে পারবে, তাহলে আচ্ছা 18 বয়সে তাকে আমরা প্রাপ্তবয়স্ক ধরছি, তাহলে সেখান থেকে ভোট দিতে পারবে, কথার কথা। তাহলে 16 বছরে নামানোর যৌক্তিকতা কি? 21 বছরে আপনি যদি নির্বাচন করার জন্য যোগ্য হন, সেটার যৌক্তিকতা কি? 21 বছরে সেটা যদি আমি মেনে নিই, যদি আমরা মানিনি, আমার দল থেকে আমরা তরুণদের বেশি সুযোগ দেওয়া। বাট আরেকটা এই রিলেটেড একটা কমপ্লিটলি অযৌক্তিক একটা আছে যে 10% আপনার প্রত্যেকটা মানে নমিনেটেড ক্যান্ডিডেটসের 10% তরুণ হতে হবে। এখন তরুণ মানে কি বিশ্লেষণ করা নেই, আইন হতে হলে কিন্তু বিশ্লেষণ থাকতে হবে তরুণ মানে কি। দ্বিতীয়ত 10% কোটা কেন ভাই তরুণদের জন্য? আমার তো 100% তরুণ হতে পারে, মানে যেই বয়স সীমা দেওয়া হবে সেই হিসেবে তরুণ হতে পারে, 10% কেন? আমরা না কোটা বিরোধী আন্দোলন করেছিলাম, এরকম অনেক কিছু আছে। যেমন তরুণরা কি নারীদের মতো অনগ্রসর শ্রেণীর? হ্যাঁ, এই যে এগেন এটা একটা পয়েন্ট। এবং এই যে নারী রিলেটেড একটা মজার একটা কথা আমার মাথায় আসলো, কারণ ডক্টর স্নিগ্ধা উত্থাপন করেছিলেন উনি যখন আলোচনা করছিলেন যে জুলাই আন্দোলনের সময় আমি যেমন 17 তারিখে আহত হয়েছি পল্টনে পলিটিক্যাল পার্টিস হিসেবে যখন আমরা দাঁড়িয়েছিলাম, 18 তারিখে ছাত্রছাত্রীদের সাথে আহত হয়েছি বাড্ডায়, 19 তারিখে আরেকবার এগেন বাড্ডা এলাকায়, যেখানে ছাত্রছাত্রী অ্যাকচুয়ালি তরুণরা, এবং ওখানে অ্যাকচুয়ালি মানে পুরো দেশে সবাই আন্দোলন করেছে। কিছু জায়গা ছিল স্পেসিফিকলি স্টুডেন্টরা আসলে নেতৃত্ব শুধু দেয়নি, তারাই মেইন আন্দোলন ছিল। এর মধ্যে বাড্ডা, মিরপুর কয়েকটা জায়গা ছিল, এখানে স্টুডেন্টসরাই মেইন আন্দোলনে ছিল। সো এই জায়গায় আমি দেখেছি মানে
সব ধরনের বয়স এবং জেন্ডার্স সামনের দিকে, সামনের কাতারে, যেমন মনে করেন মাইক দিয়ে দিয়ে আমিও কয়েকজন মাঝে মধ্যে আমি মাইকে স্লোগান দিচ্ছিলাম, তরুণদেরকে রিক্সার মাথায় উঠিয়ে দিচ্ছিলাম মাইক দিয়ে স্লোগান দিয়ে, এবং এটা তো সবচেয়ে ভালো স্লোগান দিচ্ছিল মেয়েরা, বেশ কয়েকজন মেয়ে, প্রাইভেট ইউনিভার্সিটির নেত্রী বলেন, মেয়ে বলেন, তাদেরকে পরে দেখিনি, অ্যাকচুয়ালি দেখিনি, মানে 18-19 তারিখ আমি দেখেছি, মানে যখন গুলি চলছিল সামনে এরা এগিয়ে যাচ্ছিল, সো রিস্ক তো এরা নিয়েছে, তাহলে এরপরে এরা উধাও হয়ে গেল কেন? এরকম বড় বড় প্রশ্ন আছে, কিন্তু যাই হোক এই প্রশ্নে আমরা ছিলাম না, আমরা ফেরত আসি। বাট তারপরে এই যে বিএনপির স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন সাহেব যে কথাটা বললেন যে ভোটার তালিকা হঠাৎ করে, এবং ভোটার তালিকা নিয়ে ইন্টারেস্টিং জিনিস হয়েছে যে ভোটার তালিকা আপনার সংস্কার কমিশনের প্রস্তাবনায় ছিল যে 5 থেকে 7 বছর সময় নিয়ে ভোটার তালিকা ইসি থেকে ইন্ডিপেন্ডেন্ট কমিশনের হাতে তুলে দিতে, বাট 5 থেকে 7 বছর সময় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখলাম অলরেডি প্রজ্ঞাপন জারি করে এটা এই মুহূর্তে আলাদাকরণের একটা প্রসেস শুরু হয়ে গেছে। তো এখনো তো আমাদের মানে মতামতই আমরা দেইনি, প্লাস যারা প্রস্তাব দিয়েছিল তারাও বলেছে 5 থেকে 7 বছর। সেরকম অনেক জায়গায় আমরা দেখছি যে এই জিনিসগুলো হয়তো প্রয়োজন নেই, বা হয়তো স্পেসিফিক একটা রাজনৈতিক দল এনসিপি চাচ্ছে, এবং তারপর দেখলাম প্রস্তাবনায় চলে এসছে। সেরকম অনেক জায়গায় আমাদের মানে কি জি, তাহলে সব দলের মত নেওয়ার মানে কি? যদি একটি দলের চিন্তা অনুযায়ী নিতেই পারেন ম্যাডাম, যে প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু আমাদের কাছে কথা শোনেননি, আমাদের কোনো অ্যাডভাইস বা কিছু শোনেননি প্রস্তাব নেওয়ার তৈরি করার সময়, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে একটা দলের কথা তারা আসলে শুনেছেন প্রস্তাব তৈরি করার সময়। এবং কেন শুনেছেন? কারণ প্রত্যেকটা কমিশনের ছাত্র প্রতিনিধি দেওয়া ছিল, এবং এই ছাত্র প্রতিনিধিগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ ছিল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই পার্টি এনসিপি। তার মানে এনসিপি আগে থেকেই, এই যে কিংস পার্টি এগুলো নিয়ে আলোচনা হয়, যে এই সংস্কার কমিশনেও মানে এনসিপির লোকজন আগে থেকে ছিল। তাদের তো একজন প্রতিনিধি, বাকি যারা সদস্য তারাও কি না? এখন মনে করেন আপনার 60, 70, 80, 70, 80টা আপনার প্রপোজাল দিয়েছে, তার মধ্যে 3টা কি ওই প্রতিনিধি ঢুকাতে পারে না? নিশ্চয়ই পারে, এবং নিশ্চয়ই ঢুকিয়েছে। সো ওই জিনিসগুলো ছিল। সো কিন্তু সবচেয়ে বড় জায়গায় যেটা আমি অ্যাটলিস্ট দেখেছি, বিএনপি যা আজকে বলে এসেছেন বা এর আগে 2-1টা দল যা বলে এসেছেন, সবচেয়ে বড় দাগে আমরা যেটা মিল খুঁজে পেয়েছি, যে আমরা সবাই অনেক কিছুতেই এগ্রি করছি, কিন্তু মোটামুটি আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোতে এগ্রি করছি, যে নির্বাচনের পর যেন এই রিফর্মটা হয়, নির্বাচিত সরকার যেন এই রিফর্মটা করে, যেন আসলে জনগণের ম্যান্ডেট থাকে এই রিফর্মে। এটা তো বাস্তবায়নের পর্যায়ে বলছেন, কিন্তু 166টির যে প্রস্তাব, যেটি নিয়ে ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্য করার চেষ্টা করছে, সেখানে কতগুলোর উপরে ঐক্য হতে পারে? সেখানে অনেকগুলোর উপরে ঐক্য হতে পারে, মানে এগেন আমি বললাম যে বড় দাগে কিন্তু অনেকগুলোই আমরা, অনেক পার্টি মোটামুটি অ্যাকসেপ্ট করেছি, কারণ এগুলো আসলে অ্যাকসেপ্টেবল, আমরা নিজেরাও চাইছি। কিন্তু আমরা বড় দাগে যেটা বলছি যে এইগুলো অ্যাকসেপ্টেড, কিন্তু এই অ্যাকসেপ্টেন্সটা আসবে পোস্ট সবই নির্বাচন, না অনেকগুলো, মানে যেমন মনে করেন কনস্টিটিউশনাল যে জিনিসগুলো, বা মনে করেন নির্বাচন কমিশন, মানে নির্বাচন কমিশনের অনেক কিছু আছে যেগুলো আসলে কনস্টিটিউশনাল, মানে শুধু প্রজ্ঞাপন জারি করে আপনি করতে পারবেন, এটা কনস্টিটিউশনাল হতে হবে। আবার মনে করেন অ্যান্টি করাপশন কমিশন রিলেটেড বা পুলিশ প্রশাসন যে 5টা এসছে, তার মধ্যে যে কয়েকটা আছে যেগুলো আসলে আপনি প্রজ্ঞাপন জারি করে বা এভাবে করে করতে পারেন, সেগুলো অল্প কিছু আছে যেগুলোতে আমরা একমত যে আগে করা যেতে পারে। তাছাড়া বড় বড় জিনিসগুলো সবগুলো, কারণ এগেন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, তাহলে আমি কিভাবে বলবো ভাই যে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, আমি এটা চাই? আমরা বলতে পারি যে আমরা বিশ্বাস করি এটা ভালো, কিন্তু জনগণের ম্যান্ডেট ছাড়া যদি আমি এটা করার জন্য লাভ দেই, তাহলে তো আমি রাজনৈতিক দল আর মুখ দেখাতে পারবো না, আমি জনগণকে অ্যাকাউন্টেবিলিটি দেখাতে পারবো না, যে আপনাদের কাছ থেকে না শুনে আমি ভালো মনে করেছি আপনাদের জন্য করে দিয়েছি, তাহলে আর আপনার ভোট দেওয়ার কি দরকার? আপনি থাকেন, আমরা চালাই। রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জানতে চেয়েছিলাম। রাষ্ট্রীয় মূলনীতি সম্বন্ধে যে জিনিসটা আছে, যেমন দেখেন তারা কিছু জায়গায় চেঞ্জ করেছে, কিন্তু চেঞ্জটা ক্লারিফিকেশন করেনি। সো এই যে পিপলস রিপাবলিক, এটা ইংরেজিতে রয়ে গেছে, বাংলায় চেঞ্জ হয়েছে, কিন্তু বাংলায় চেঞ্জ করে নতুনটার মানে কি, ব্যাখ্যা কি, এটা তারা পরিষ্কার করে। যেমন বিএনপি বলেছে দেশের নাম পরিবর্তন তারা চায় না। সো এই যে কারণ ওই পিপলস রিপাবলিক ওইটাই তো নামটা, সো এই নামের পরিবর্তনের ব্যাখ্যাটা কি, এটা পরিষ্কার না করা পর্যন্ত তো আমরা আলোচনায় বসতে পারছি না। তবে এর আগে আরেকটা প্রশ্ন চলে আসে, এটার কি প্রয়োজন ছিল? যদি প্রয়োজন না থাকে, যেই দেশ আমরা চিনি, দেশের গান জন্মের পর থেকে আমরা গিয়েছি, সেখানে যদি প্রয়োজন না থাকে তাহলে চেঞ্জটা আনা কি দরকার? মানে একই ধরনের আলোচনা যেমন মনে করেন জাতীয় সঙ্গীত নিয়ে শুরু হয়েছে, যদি প্রয়োজন না থাকে, জাতীয় সঙ্গীত কে, কেন, কখন লিখেছিল আনইম্পর্টেন্ট, 54 বছর ধরে আমরা এটা গাচ্ছি, এটা এখন আমাদের। তো প্রয়োজন না থাকলে চেঞ্জ করার আলোচনা কি দরকার? আমার তার মানে এই বিষয়গুলো এনে খামাখা বিষয়গুলোকে আরো জটিল করা হচ্ছে কিছু দূর, জি, বা সময় ক্ষেপণ করা হচ্ছে অনেক, এটা তো মনেই হয়। জি, ডক্টর সিন্ধিয়া রেজওয়ানা, বিএনপির আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে 71-এর সাথে এক কাতারে রাখা হয়েছে 24-এর গণঅভ্যুত্থানে, এটা সমুচিত নয়।
71 আর 24 কি এক কাতারে আসতে পারে? আমি একজন শিক্ষক হিসেবে একদম দৃঢ়তার সাথে বলতে চাই, এটি কোনোভাবেই সম্ভব না। 71 আমার অস্তিত্ব, আমার দেশ, আমার জন্ম, আমার আইডেন্টিটির সাথে কখনো কোনো কিছুর কম্প্রোমাইজ হয় না। এটা আমি বিএনপিকে পার্সোনালি, এটা যদি সে বলে থাকে আমি ধন্যবাদ দিতে চাই, এবং আমি মানে এই বিষয়ে কোনো ধরনের সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ আপনি কোনোভাবেই 71 এবং 24কে এক কাতারে আনতে পারেন না। 71 হয়ে যাওয়ার পর আপনার অনেকগুলো মুভমেন্ট কিন্তু আমাদের দেশে হয়েছে, খুব গুরুত্বপূর্ণ তো না? আপনার যখন আপনার গণতন্ত্রের জন্য নূর হোসেন মারা হয়েছে, ওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট, রাইট? 24ও খুবই গুরুত্বপূর্ণ মুভমেন্ট। একটা রাষ্ট্র তার তৈরি হওয়ার পরে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইভেন্ট আসবে, সেখানে নানা ধরনের আন্দোলন হবে, এটাই কামনীয়। কিন্তু সে যখন তার জন্মের ইতিহাসের সাথে প্রশ্ন করার মতো স্পর্ধা রাখে, তখন বুঝতে হবে যে সেখানে কিন্তু আপনি কোনো কিছুকে সম্মান দিতে চাচ্ছেন না, বরঞ্চ আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে বিতর্ক তৈরি করতে। এখন তো সমান করা হচ্ছে। আমরা কিছুদিন আগে অভ্যুত্থানের পরে 71-এর চেয়েও বড় করার চেষ্টা আমরা দেখেছি। তাহলে এর উদ্দেশ্য কি? চেষ্টা তো মানুষ নানা কারণে করতেই পারে। আপনার ওই যে আমাদের একটা প্রবাদ আছে না, পাগলের সুখ মনে মনে, ঠিক আছে? তো অনেকেই আপনার অনেক কিছু ভাবতে পারে, সেটা নানা ধরনের উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু এই যে ম্যান্ডেটের কথা বললেন, আমি কথা বলি বাংলা ভাষায়, আমি গান গাই বাংলা ভাষায়। আপনার এখন মন চাবে আপনি মঙ্গল শোভাযাত্রা চেঞ্জ করে দিবেন, ওকে ভালো, বৈশাখ, মঙ্গলবারটাও চেঞ্জ করেন, মঙ্গলবারটাও চেঞ্জ করেন, আবার মঙ্গল গ্রহ চেঞ্জ করেন, অগ্রহায়ণ কার্তিক মাসের কার্তিক চেঞ্জ করেন। এরকম আমি আগেও বলেছি, পাগলের সুখ মনে মনে হতে পারে, সে বিষয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা হচ্ছে, আমি যখন সংবিধানের কথা বলবো, আমি যখন এই ধরনের পরিবর্তনের কথা বলবো, দেখুন 24 যখন হয়েছে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে এটার সাথে যুক্ত ছিলাম, কারণ আমরা আমাদের সন্তানদেরকে হারিয়েছি। এটা ছিল মূল স্পার্কের জায়গা প্রত্যেকটা মানুষের, ছোট বাচ্চা থেকে শুরু করে। বিশ্বাস করেন আমি একজন গবেষক হিসেবে বলছি, ওখানে যারা জয়েন করেছে না, তাদের মধ্যে খুব কম মানুষই আছে এত রাজনীতি প্যাচ বুঝে ওখানে গেছে। রেদার যে মানে গণ অভ্যুত্থান, সেটা ছিল তার সন্তানকে হারানোর বেদনা। 71 কিন্তু 30 লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া, 30 লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া এই 71, 2 লক্ষ নারী নির্যাতনের গল্প এই 71। সেই 71কে 24-এর সাথে তুলনা করার ষড়যন্ত্র, এইটার স্পর্ধা যে দেখাবে, এটা ভালো হয়েছে। কারণ আমরা এখন চারপাশে এত ঠগি পেয়েছিলাম, মানে আত্মগোপন করা ঠগিদেরকে সামনে আনার জন্য এটাও একটা ভালো সুবর্ণ সুযোগ, চেনা যাচ্ছে। এটাই বা আমরা কম কি? তো এই জানার মধ্য দিয়েই তো রাষ্ট্র পরিবর্তন হবে। একটা রাষ্ট্র কিন্তু ইভলভ হতে হয়। এই যে অপ্রয়োজনীয় যে বিতর্ক, যে কথাগুলো ববি ভাই বললেন, এগুলো ভীষণ রকমের অপ্রয়োজনীয় বিতর্ক। দেশের নাম পরিবর্তন, জাতীয় সঙ্গীত, এই 24-এর আন্দোলনের আগে কি আমাদেরকে নিয়েছিল নাকি যে আমরা এই পরিবর্তনের জন্য আন্দোলন করছি? না তো, না। এখন আপনার কি হয়েছে, ওই যে এজেন্ডার দাবি করা হচ্ছে এই আন্দোলনের লক্ষ্য হিসেবে। এজেন্ডা দাবি করা হচ্ছে না, এজেন্ডা তৈরি করা হচ্ছে। এবং এই এজেন্ডাগুলো তৈরি করার কারণ হচ্ছে আপনার নেতৃত্বের ঘাটতি, এটা আমাকে বলতেই হবে। শুরু ছিল বৈষম্য কোটা বিরোধিতা, তারপরে ছিল এক দফা সরকারের পদত্যাগ, তারপরে শেষ পর্যায়ে এসে যখন রাজনৈতিক বন্দোবস্ত বলেছে, ওর অধীনে সবকিছুকে ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক বন্দোবস্তের অধীনে তো সবকিছু ফেলা হচ্ছে, কিন্তু এটাও তো সত্যি যে ওটা একটা অনেক রকমের ভীষণ রকমের অন্যায় চর্চা ছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে যারা এটা বলেছে তাদের হাতেই তো এখন গল্পটা নাই। বল আপনি ফেলেছেন ঠিকই, কিন্তু আমার কোর্টে তো বল নাই, বলটা চলে গেছে এমন একটা কর্তৃপক্ষের কাছে যারা সবসময় ফিল্ডের বাইরেই খেলে। অনেক ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা, অনেক ধন্যবাদ ববি ভাই। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। শুভরাত্রি।